আজকে অনেকদিন পরে হাজির হয়ে গেলাম ভূতপুরি সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বটি যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন প্রথম পর্বের। তো চলেন আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বনলতা থেকে তার বেঁচে থাকার সময়কার গল্প শোনার পর দিন এক সময় সূর্য যখন আবার বাড়ির ভেতরকার সেই সুড়ঙ্গ দিয়ে দুর্গা বাড়িতে যাওয়ার চেষ্টা করে, সেই সুড়ঙ্গের ঢাকনাটি সরাতে না পেরে একটি চেয়ার থেকে নিচে পড়ে যায় এবং এই নিচে পড়ে যাওয়ার সাথেই তার পাশে রাখা কিছু জিনিসপত্রের মধ্যে একটি ভায়োলিন সূর্যের সামনে এসে পড়ে, যেটা আর কারো নয়, বনলতার বাবা নিতাইয়ের ভায়োলিন ছিল। কিন্তু সূর্য সে বিষয়ে একদমই অবগত ছিল না। এই ভায়োলিন খুঁজে পাওয়ার পর সেদিন রাতেই সূর্য আবার স্লিপ ওয়ার্ক করতে করতে একটি স্বপ্ন দেখে, যেখানে সে একটি অজানা মাঠে দাঁড়িয়ে সে ভায়োলিনটিতে একটি সুর বাজাচ্ছিল। কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে স্লিপ ওয়ার্ক করে সূর্য বাড়ির বাইরে চলে যাবার আগেই হঠাৎ বনলতা এখানে এসে সূর্যকে ডেকে তার ঘুম ভেঙে দেয়। সূর্য নিজেকে আবার স্লিপ ওয়ার্ক করতে দেখে একদম আপসেট হয়ে যায় এবং সে মনে করতে শুরু করে যে বনলতা হয়তো আসলে এক্সিস্টই করে না, এসব শুধুই তার মাথায় চলা কোনো ভ্রম। কিন্তু বনলতা এখানে সূর্যকে আবার তার বিশ্বাস ফিরিয়ে বলে যে শহরের ডাক্তাররা সূর্যের এসব ব্যবহারকে যতটা হালকা নিচ্ছে, সূর্যের প্রবলেমটা তত হালকা নয়, মানে তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নয়, তার প্যারানর্মাল মানে ভূত প্রেতদের দেখতে পাওয়া ও তাদের সাথে কন্ট্যাক্ট করার ক্ষমতা ছিল, যেটা ডাক্তারদের বুদ্ধির বাইরে থাকা একটা ব্যাপার। পরের দিন সকালে শিলালিপি গ্রামের একজন মাস্টারের কাছ থেকে দুর্গা বাড়ি সম্পর্কে জানতে পারে। সে সূর্যকে সেখানে যেতে একদমই বারণ করে দেয়। শিলালিপিও ছোটবেলা থেকেই গ্রামের মানুষদের থেকে জেনে গেছিল যে ওই বাড়িতে ভূতেদের বসবাস। কিছুক্ষণ পর মাখন সূর্যের সাথে দেখা করার জন্য এই বাড়িতে এসে পৌঁছাতে সূর্য তার সাহায্য নিয়ে সাধক কালো ঠাকুরের একটি বন্ধ ঘরের তালা খুলে সেখানে থাকা একটি বাক্সের ভেতরকার সব জিনিসপত্র দেখতে শুরু করে, কারণ সূর্যের মনে হচ্ছিল যে হয়তো কালো ঠাকুরের ঘরে বনলতার আত্মাকে মুক্তি দেওয়ার মতো কিছু থাকবে। এবং এখানেই সেই বাক্সের ভেতরে রাখা একটি পুঁথি ডায়েরি থেকে তারা জানতে পারে যে কালো ঠাকুর নিজের ইচ্ছাতে আত্মহত্যা করতে যাওয়ার আগে এই ডায়েরিতে লিখে গেছিল যে বনলতার আত্মা গ্রামের মানুষদেরকে ভয় দেখাতে পারলেও সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কারো স্বপ্নে যদি বনলতা কোনো সময় দেখা দেয় তবে তার সাহায্যে বনলতা নিজের স্বার্থ পূরণ করতে পারবে। এবং অ্যাকচুয়ালি সূর্য প্রথম থেকে স্লিপ ওয়াক করার দারুণ একটি অচেনা মাঠে দাঁড়িয়ে ভায়োলিন বাজানোর যে স্বপ্নটি দেখত, বনলতাও নিজের বাবার কোলে শুয়ে ঘুমানোর সময় সেই একই রকম স্বপ্ন দেখেছিল, যার পর সে আর কোনো সময় ঘুমাতে পারেনি আর সেই স্বপ্নটাও দেখতে পারেনি। মানে এখানে আমাদের বোঝানো হচ্ছিল যে বনলতা দেখা স্বপ্নটির সাথে সূর্যের দেখা স্বপ্নগুলোর মিল আছে। সূর্য বনলতার সাথে গ্রামে একটি ম্যাজিক শো দেখতে গেলে সেই মাস্টার সূর্যকে হাওয়ার সাথে কথা বলতে দেখে ও হাওয়াকে সূর্যের পরে থাকা জামায় টান দিতে দেখে মাস্টার বুঝতে পেরে যায় যে বনলতার আত্মা এখন সূর্যের সাথেই থাকতে শুরু করেছে, যার জন্য মাস্টার তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে এসে তার বাবা মানে বিছানা সজ্জা হয়ে থাকা নুরুকে এই বিষয়ে জানিয়ে দেয়। অন্যদিকে সূর্য বনলতার আত্মাকে কোনোভাবে ঘুম পাড়ানোর জন্য মাখনকে তার দাদুর সেই ঘুম পাড়ানি মন্ত্রকপি পুঁথিটি একটু নিয়ে আসতে বলে। তার মোবাইলে পুঁথির মধ্যে লেখা সবকিছু ছবি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়, কিন্তু অবভিয়াসলি এই পুঁথিতে লেখা মন্ত্রগুলোর ভাষা সূর্যের আয়ত্তের বাইরে ছিল। কিছুক্ষণ পর সূর্য বনলতার আত্মার সাথে বাড়ির ছাদে বসে গল্প করার সময় হঠাৎ তারা দুজন দেখে যে নুরু গ্রামের আরো কিছু লোকেদের সাথে শিলালিপির সাথে কথা বলার জন্য এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এবং এখানে আমরা নুরুর কাছ থেকে বনলতা মারা যাবার সময় অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই বিষয়ে জানতে পারি। আসলে সূর্যের পূর্বপুরুষ সাধক কালো ঠাকুর খুবই নামকরা ও জ্ঞানী একজন সাধক হওয়া সত্ত্বেও সে তার দেবী পূজা করার জন্য গ্রামের কিছু মানুষদের অন্ধবিশ্বাসে ফাঁসিয়ে তাদের শিশুদের নিয়ে বলি দিত এবং এ বলি দেওয়া শিশুদের মৃতদেহকেই কালো ঠাকুর ও নুরু মিলে অন্ধকার রাতে দুর্গাবাড়ির কোটার্ডে পুঁতে দিয়ে আসত। কিন্তু বনলতার স্বামী মারা যাবার পর সে আবার এই গ্রামে ফিরে আসতে রোজ রাতে সে বাচ্চাদের আত্মার কান্নার আওয়াজ দুর্গাবাড়ি থেকে ভেসে আসতে শুনতে পায় এবং কালো ঠাকুর এই বিষয়ে জানতে পেরে বনলতাকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম থেকে দূরে কোথাও পাঠিয়ে দেবার জন্য নিতাইকে ম্যানিপুলেট করে
বনলতাকে আরেকটি বিয়ে দেওয়ার কথা বলে, কারণ কালো ঠাকুর বুঝে গিয়েছিল যে বনলতার মধ্যে অস্বাভাবিক কিছু ক্ষমতা ছিল, যার দ্বারা সে আত্মাদের বিষয়ে বুঝতে পারে, এবং এই ক্ষমতার দ্বারা বনলতা কালো ঠাকুরের এই শিশু বলি দেওয়ার পাপ কাজ সবার সামনে এনে দিতে পারে। কিন্তু বনলতা যখন সেদিন রাতে তার বাবাকে তার নতুন বিয়ের জন্য না করে বাড়ি থেকে পালিয়ে দুর্গাবাড়িতে গিয়ে পৌঁছায়, সে বলি দেওয়া একটি বাচ্চার মৃতদেহকে নিজের চোখের সামনে উইটনেস করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত এ সময় কালো ঠাকুর নুরু দুর্গাবাড়িতে উপস্থিত ছিল, এবং তারাই পেছন থেকে বনলতার মাথায় জোরে একটা আঘাত করে তাকে প্রাণে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর নিতাই বনলতাকে খুঁজতে খুঁজতেই দুর্গাবাড়িতে এসে উপস্থিত হয়, এবং বনলতার মতো এই কালো ঠাকুর ও নুরু মিলে তাকেও মেরে ফেলে। এরপর কালো ঠাকুর টাকার জোরে পুলিশদের পোস্টমর্টেম না করতে দিলেও মৃত্যুর পর থেকেই বনলতার আত্মা বারবার কালো ঠাকুরকে দেখা দিতে শুরু করে। এর মাঝেই এতদিন কালো ঠাকুরের কথায় নুরু নিতাইয়ের প্রিয় ভায়োলিনটি কালো ঠাকুরের সেই আসবাবপত্রের ঘরে লুকিয়ে দিয়ে বনলতার তার মায়ের দেওয়া খুবই প্রিয় একটা বালাজোড়া দুর্গাবাড়িতে পুঁতে আসতে যায় বনলতার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু এর দরুণই হঠাৎ বনলতার আত্মা নুরুর সামনে এসে প্রকট হতে নুরু তাকে দেখে ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করার সময় সে পড়ে গিয়ে হ্যারিকেনের আগুনটি কোর্টিয়ার্ডে ছড়িয়ে গিয়ে সেই আগুনে এই নুরুর মুখের এক পাশ সম্পূর্ণ জ্বলে যায়। নুরুর সাথে ঘটা এই অ্যাক্সিডেন্টের কথা শুনে কালো ঠাকুর একদম ভয় পেয়ে যায়, এবং এর কিছুদিন পর বনলতার আত্মার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভয়ে কালো ঠাকুর গ্রামের পাশের একটি নদীতে ডুবে আত্মহত্যা করে নেয়। কিন্তু বনলতার আত্মা তাদের উপর অত্যাচার করার জন্য মোটিভ ছিল না, কারণ সে জানতই না যে তাকে কে হত্যা করেছিল, এবং সে শুধু কালো ঠাকুরই নয়, নুরুর সাথেও কথা বলতে চাইছিল। কিন্তু তার অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য, মানে নুরুর ভয় পেয়ে আগুনে পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্টকে কালো ঠাকুর বনলতার রিভেঞ্জ মনে করে ভয়ে আত্মহত্যা করে নিয়েছিল, যেটা সম্পূর্ণ তার ভুল ধারণা ছিল। এরপর থেকে নুরুর বিশ্বাস হয়ে যায় যে বনলতা যতদিন কালো ঠাকুরের বংশের কাছ থেকে তার ও তার বাবার মৃত্যুর বদলা না নিচ্ছে ততদিন তার আত্মা মুক্তি পাবে না, এবং এই কারণে সে এখন সূর্যকে নিজের জালে ফাঁসাতে এসেছে, যাতে সূর্যকে মেরে সে কালো ঠাকুরের করা পাপের বদলা নিতে পারে ও নিজে মুক্তি পেতে পারে। নুরুর কাছ থেকে এই সমস্ত কথা শুনে শিলালিপি ও সূর্য একদমই বিস্মিত হয়ে যায়, এবং সূর্য এখানে বনলতার দিকে তাকাতে সে দেখে সে বনলতা এখন তার পাশে আর ছিল না। মানে শেষমেশ এত বছর পর বনলতা তার মৃত্যুর রহস্য জানতে পেরে গেছিল, এবং তার মুক্তি কিভাবে হতে পারে সেই বিষয়ে জেনেও গেছিল, যেটা হলো কালো ঠাকুরের কোনো বংশধরকে হত্যা করে তার মৃত্যুর বদলা নেওয়া। কিন্তু অ্যাকচুয়ালি এটা নুরু ভেবে নেওয়া একটা ভ্রান্ত ধারণা ছিল, কারণ সে ও গ্রামের লোকেরা বনলতাকে একটি হিংস্র আত্মা হিসেবে মনে করত। তবে বনলতার নুরুর এই কথায় সম্পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল, কারণ বেঁচে থাকার সময় থেকেই তো তার ও নিতাইয়ের কালো ঠাকুরের বলা সব কথাই বিশ্বাস ছিল। তাই মারা সাজাবার পরেও এত বছরের সেই ধারণাটি তার মন থেকে যায়নি। এসব কিছু শোনার পর সূর্য মাখনের কাছ থেকে সেই ঘুমপাড়ানি মন্ত্র লেখা পুঁথিটি নেওয়ার জন্য বাড়ির মধ্যকার সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু ওই রাতের অন্ধকারে সুড়ঙ্গের ভেতরে হাঁটতে হাঁটতে সূর্য এক জায়গায় পড়ে যেতে সে ঠিক সেই সুড়ঙ্গেতেই পৌঁছে যায়, যেখানে অনেক বছর আগে পুরোহিতরা সতীদের আত্মাদেরকে মন্ত্র বলে ঘুম পাড়িয়ে দিয়েছিল, যেটাকে এখন গ্রামের হৃৎপিণ্ড হিসেবে জানা হয়। এই সুড়ঙ্গের ভিতরে সূর্য তীব্র আলোয় ভরা একটি ঘর খুঁজে পায়, যার মাঝে আজব ধরনের একটা স্ট্রাকচার রাখা ছিল, এবং এই স্ট্রাকচারটিকে ঘোরাতে ঘোরাতে সূর্য বুঝতে পারে যে এই স্ট্রাকচারটির শেপগুলো ঘোরালে ঠিক সেই রকমই আকৃতি ধারণ করেছিল, যেরকমটা সে পুঁথিতে ঘুমপাড়ানি মন্ত্রের ভাষায় আঁকা ছিল। এ দেখে সূর্য তার মোবাইলে তোলা সেই মন্ত্রের ছবিগুলো দেখে স্ট্রাকচারটিকেও সেই আকৃতিতে ঘোরাতে থাকে, এবং এই আকৃতিগুলো ধারণ করার সাথে সাথেই পুরো ঘরটিতে জোরে জোরে একটি ধ্বনি বাজতে থাকে, যার দ্বারা সূর্য ফাইনালি বুঝতে পারে যে মন্ত্রে লেখা আকৃতিগুলো আসলে কোনো ভাষা নয়, সেগুলো একটি সুরের স্বরলিপি। আর এই কারণে আজ অব্দি কেউ এই মন্ত্রের ভাষাগুলো বুঝতে পারেনি। ওয়েল, এই মন্ত্রের সব স্বরলিপিগুলো শুনে শুনে সূর্য ঘরের আরেকটি দরজা দিয়ে বাইরে চলে যায়। যাবার পর বানোয়ারি কাকা সূর্যকে গ্রামের একটি মাঠে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে।
তাকে বাড়িতে ফেরত নিয়ে আসে। কিছুক্ষণ পর ডক্টর এসে সূর্যের চেক আপ করতে সে বাড়িতে সবাইকে বলে যে সে মাঠে খেলতে খেলতে অজ্ঞান হয়ে গেছিল। তবে একটু পরে সবাই চলে যাবার পর ঘরে মাখন এসে উপস্থিত হয়। সে মাখনকে সবকিছু সত্যি বলে। তার দাদু সে পুঁথিটি আরো একবার নিয়ে আসতে বলে, কারণ এই ঘুম পাড়ানি মন্ত্রটি একমাত্র রাস্তা ছিল বনলতা সূর্যের কোনো ক্ষতি করার আগে বনলতাকে ঘুম পাড়িয়ে দেওয়ার। কিন্তু এই আইডিয়া একদমই নষ্ট হয়ে যায়, কারণ সেদিন রাতেই ঘুমানোর সময় বনলতা সূর্যের ঘরে এসে উপস্থিত হয়ে যায় একটা খারাপ ইন্টেন্টের সাথে। এখান থেকে সিন শিফট হয়, আমাদের শিলালিপিকে দেখানো হয় যেই রাতের বেলা বসে নিজের একটি নোবেল লিখে কমপ্লিট করছিল, কিন্তু এখানে হঠাৎ বনলতা শিলালিপির একদম পেছনে এসে দাঁড়ায় এবং তাকে সম্পূর্ণ প্যারালাইজ করে দেয়। মানে আসলে বনলতা এখানে সূর্যকে না মেরে শিলালিপিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল নিজের মুক্তি পাওয়ার জন্য, কারণ আসলে তো শিলালিপিও কালা ঠাকুরের বংশধরই ছিল। বনলতা এখানে শিলালিপিকে সম্পূর্ণভাবে প্রসেস করে তাকে ছাদের একদম ধারে নিয়ে চলে আসে। কিন্তু ঠিক এই মুহূর্তে সূর্য আবার সেই স্বপ্নটি দেখতে শুরু করে, যেখানে সে অজানা একটি মাঠে দাঁড়িয়ে ভায়োলিনে একটি সুর বাজাচ্ছিল। কিন্তু একটু পরেই সূর্য আবার হাতের কাছে নিতে এসে ভায়োলিনটি কোনোভাবে পেয়ে গিয়ে ঘুমের মধ্যেই একই সুরটি আসলে বাজাতে শুরু করে, যার সাথে সাথেই সূর্যের স্বপ্নের ভেতরে আমরা দেখতে পাই যে বনলতা সূর্যের সামনেই নদীর মাঝে একটি নৌকায় শুয়ে হাওয়ায় ভাসমান হতে শুরু করে এবং এর পরের মুহূর্তে সূর্যের ঘুম আবারও ভেঙে যাওয়ার পর ছাদে গিয়ে সে তার মাকে একদম সেফ অবস্থায় খুঁজে পায়। মানে ফাইনালি সূর্য সেই ঘুম পাড়ানির মন্ত্রটি দিয়ে বনলতার আত্মাকে ঘুম পাড়াতে সফল হয়েছিল। এর কিছুদিন পর সূর্য শিলালিপির শহরে ফেরত চলে যাওয়ার সময় চলে আসে এবং দুর্গাবাড়িতে সূর্য বনলতাকে আর দেখতে না পেয়ে মন খারাপ করে মাখনকেও বানোয়ারি কাকাকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু গাড়িতে যেতে যেতে হঠাৎ সূর্যের কোলে কোথাও থেকে একটা সোনালী পালক এসে পড়ে, ঠিক যেমন একটা পালক সে বনলতার সাথে প্রথমবার দেখা হবার সময়ও খুঁজে পেয়েছিল। এবং এর দ্বারা আমরা বুঝতে পারি যে বনলতার ভূত মরে গিয়ে এখন সে একটি পরীতে পরিণত হয়েছে, ঠিক যেমনটা সে একদিন সূর্যকে বলেছিল। মানে ভূত মরে পরি হওয়ার এই ব্যাপারটা সূর্য এখানে সেই সোনালী পালকটি নিজের বাঁশির সাথে লাগিয়ে নেয় এবং খুশি মনে গাড়িতে করে শহরের দিকে চলে যেতে থাকে, যার সাথে সাথে ভূতপুরি মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো এই ছিল ভূতপুরি সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেইন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।